আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আজকে অ্যাকাউন্টিং ফর রয়্যালটি এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো আমরা মূল অঙ্কে যাওয়ার আগে এই রয়্যালটি কি একটু থিওরি আমরা আলোচনা করব, কারণ দেখা যায় যে যদি থিওরিটা আমরা একটু ভালো করে বুঝি তাহলে অঙ্কগুলো করতে আমাদের সহজ হয়। আর আরেকটা জিনিস যেটা আমরা দেখলাম যে তোমাদের ভাইবার ক্ষেত্রে, তোমাদেরও ভাইবা হবে, যে তোমরা খুব সহজ সহজ বিষয়গুলো যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে, তোমরা পরীক্ষার খাতায় হয়তো লেখো কিন্তু ভাইবার সময় তোমরা বলতে পারো না। তো ভাইবাও তো এক ধরনের পরীক্ষা। তো সেখানে তুমি মৌখিক পরীক্ষা, সেটা যদি তুমি না বলতে পারো তাহলে তো তোমাকে নাম্বার দেওয়া যায় না। তো আমি বলবো যে অঙ্ক শুরু করার আগে থিওরি খুব ভালোভাবে পড়বে, থিওরিটা পড়ে নিতে হবে। তো আমি এখানে তোমাদের এই কোর্সটা, আরেকটা কথা, তোমাদের এই কোর্স হলো ইংলিশে, ইংলিশ। অঙ্ক তো তোমরা ইংরেজিতেই করো, এখন যে থিওরি আসবে সেই থিওরিও তোমাদের ইংরেজিতেই লিখতে হবে। তো আমরা কথা না বাড়াই, চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা রয়্যালটি কি সেটা দেখব, তারপরে রয়্যালটির মধ্যে যে পার্টি থাকে সেই কয়টা পার্টি থাকে, তারপর রয়্যালটির এক্সাম্পল দেখব। এরপরে মিনিমাম রেন্ট, কিছু টার্মিনোলজি আছে এখানে, টার্মস আছে রয়্যালটি চ্যাপ্টারে, যেমন মিনিমাম রেন্ট অথবা ডেড রেন্ট, যেটা আমরা বাংলায় বলি ন্যূনতম ভাড়া, এটা কি। তারপরে ঘাটতি ভাড়া বা শর্ট ওয়ার্কিংস, এটা দেখব। ঘাটতি ভাড়া পুনরুদ্ধার বা রিক্রুটমেন্ট অফ শর্ট ওয়ার্কিংস, এটা দেখব। তারপরে স্ট্রাইক অ্যান্ড লক আউট কি সেটা দেখব। তারপরে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ অঙ্কে যাব। তো আজকে অ্যাকাউন্টিং ফর রয়্যালটি, যেটা বাংলায় বলে যে সত্ত্ব ভাড়া, রয়্যালটি বা সত্ত্ব ভাড়া, সেটা আমরা দেখব। তো এই রয়্যালটি শুরু করার আগে আমরা একটু বলি যে তোমরা প্যাটেন্টের কথা শুনো, তারপরে খনিতে যে সম্পদ থাকে সেগুলোর কথা তোমরা জানো। তো আবার রাইটারের এই জানো যে অথর বা রাইটার বই লিখে, সেই বই যে প্রকাশ করেন, দেখা যায় যে লেখক অনেক সময় বই প্রকাশ করে না, কারণ প্রকাশ করতে তোমার অর্থের প্রয়োজন হয় বই ছাপাতে গেলে। তো সেই প্রকাশের কাজটা বা বই ছাপানোর কাজটা তোমার প্রকাশক করে। এর ফলে দেখা যায় যে প্রকাশক বই ছাপায়, তার জন্য তোমার অথরকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়। তো এই যে কিভাবে টাকা দেয় বা তাদের মধ্যে হিসাবটা কি, সেটাই আমরা এই রয়্যালটি অ্যাকাউন্টে দেখব, যে অ্যাকাউন্টিং ফর রয়্যালটি বা সত্ত্ব ভাড়া হিসাব বিজ্ঞান এই চ্যাপ্টারে দেখব। A royalty is an amount paid by a third party to an owner of a product or patent for the use of that product or patent. The royalty rate or the amount of the royalty is typically a percentage based on factors such as exclusivity of rights, technology, and the available alternatives. A royalty is an amount paid by a third party to an owner of a product or patent for the use of that product or patent. মানে কোনো প্রোডাক্ট অথবা প্যাটেন্ট ইউজ করার জন্য যখন
কোনো থার্ড পার্টি ওই প্রোডাক্ট বা প্যাটেন্টের মালিককে কোনো অর্থ প্রদান করে, সেটাই হলো রয়্যালটি। রয়্যালটি ইজ নাথিং বাট এ পিরিয়ডিক্যাল পেমেন্ট মেড বাই দ্য ইউজার অফ দ্য অ্যাসেট টু দ্য ওনার অফ দ্য ক্রিয়েটর of such an asset for its use. In other words, the owner or author of the asset, such as mine, patent, book, artistic work, etc., may allow the third party like licensee, publisher, etc., to use its creation in exchange of a consideration. তাহলে রয়্যালটি is nothing but a periodical payment made by the user of the asset to the owner or the creator such an asset for its use. যেটা আমরা আগেই বলেছি যে কোনো অ্যাসেট কিংবা প্রোডাক্ট কিংবা কোনো প্যাটেন্ট ইউজ করার জন্য থার্ড পার্টি যখন ওই অ্যাসেট কিংবা প্রোডাক্টের কিংবা প্যাটেন্টের ওনারকে অর্থ প্রদান করে, সেটাই হলো রয়্যালটি। Thus such a payment made by the user to the owner is known as royalty. Furthermore, the consideration paid in lieu of using the asset of the owner is determined in terms of the number of items produced or sold. যত সংখ্যক প্রোডাক্টস কিংবা সোল্ড করা হয়, প্রডিউস করা হয় বা সোল্ড করা হয়, তার ভিত্তিতে এই রয়্যালটি দেয়া হয়। তাহলে আমরা একটু বাংলায় দেখি যে যেটা আমরা বললাম যে ধরো যেটা আমরা আগেই বলেছিলাম, যদি যে অথরের কথা বললাম যে সে বই লিখলো কিন্তু সে টাকার অভাবে বই প্রকাশ করতে পারলো না, কিংবা তার বই প্রকাশ করার যে ঝুঁকি নিবে সেটা সে নিতে চাইল না, তখন তোমার সেই কেউ একজন ধরো পাবলিশার এগিয়ে আসলো যে সে ওই বইটা প্রকাশ করে দিবে, কিন্তু তার জন্য তার কি করবে, সে এখান থেকে একটা সুবিধা পাবে। তো এই যে পাবলিশার উনি হলেন তৃতীয় পক্ষ ঝুঁকি গ্রহণ করে মুনাফা অর্জনের আশায় সম্পত্তির মালিকের সাথে যখন চুক্তিতে আবদ্ধ হয় যে তারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেই বই প্রকাশ করবে এবং বিনিময়ে ভাড়া বাবদ কিছু অর্থ প্রদান করবে, কিন্তু তার মালিকানা লাভ করতে পারবে না, তাকেই আমরা রয়্যালটি বলবো। এই যে আমরা বললাম যে অথর বই লিখেছেন কিন্তু ঝুঁকি গ্রহণ না করার জন্য কিংবা উনি ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা তার কাছে অর্থ নেই, এই জন্য সে বই প্রকাশ করতে পারছে না। তো আরেকজন থার্ড পার্টি কিছু মুনাফার আশায় তার ওই বই প্রকাশ করছে, কী জন্য, যে বিনিময়ে সে কিছু অর্থ সেখান থেকে উপার্জন করবে। কিন্তু এই যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটি প্রকাশ করবে এবং বিনিময়ে সেখান থেকে ভাড়া বাবদ কিছু অর্থ প্রদান করবে, কিন্তু সেই বইয়ের মালিকানা সেই পাবলিশার পাবে না, বইয়ের মালিকানা অথরের কাছেই থাকবে। এবং এই যে ভাড়া আমরা যেটা বলছি, ভাড়াদাতার নিকট আয় এবং ভাড়া গ্রহীতার নিকট সেটা খরচ হিসাবে থাকবে, আর এটাকে আমরা রয়্যালটি বা সত্ত্ব ভাড়া বলবো। তাহলে আমরা বলতে পারি যে এই আলোচনা থেকে বলতে পারি যে কোনো সম্পদ ব্যবহারের অধিকার অর্জনের জন্য ব্যবহারের পরিমাণ অনুসারে সম্পত্তির মালিককে যে অর্থ প্রদান করতে হয় তাকে সত্ত্ব ভাড়া বা রয়্যালটি বলে। আমি আবার বলছি, দেখো, যে কোনো সম্পদ ব্যবহারের অধিকার অর্জনের জন্য ব্যবহারের পরিমাণ অনুসারে সম্পত্তির মালিককে যে অর্থ প্রদান করতে হয় তাই হলো রয়্যালটি বা সত্ত্ব ভাড়া। বাংলা এটাকে সত্ত্ব ভাড়া বলে। সত্ত্ব মানে ট্রুথ সেটা না, মানে অধিকার যেটা সত্য বলি আমরা, সেই সত্ত্ব ভাড়া।
তো এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে যদি এখানে এই রয়্যালটির ক্ষেত্রে তোমার বই কিংবা খনি বা প্যাটেন্টের সত্ত্ব যদি গ্রন্থ, খনি বা প্যাটেন্টের সত্ত্ব সম্পূর্ণরূপে ক্রয় করা হয়, তাহলে ক্রয় মূল্য বাবদ সম্পত্তির মালিককে যে অর্থ প্রদান করা হয় তাকে সত্ত্ব ভাড়া বলা যাবে না। এটাকে তখন কি বলবো আমরা? ক্রয় বিক্রয় চুক্তি বলবো। আবার যখন এককালীন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নির্দিষ্ট মেয়াদে ব্যবহারের চুক্তি হয়, তখন তাকে আমরা রয়্যালটি না বলে লিজ হোল্ড বলবো। আমি আবার বলছি যে যখন এককালীন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নির্দিষ্ট মেয়াদে ব্যবহারের চুক্তি হয়, তখন তাকে আমরা রয়্যালটি না বলে লিজ হোল্ড বা ইজারা সত্ত্ব বলি। তার মানে নতুন আবিষ্কৃত পণ্য, খনি, জমি, তারপরে বই ইত্যাদির মালিকানা সত্ত্ব হস্তান্তর না করে শুধু ব্যবহার সত্ত্ব বা উৎপাদন সত্ত্ব প্রদানের বিনিময়ে প্রাপ্ত বা প্রদত্ত ভাড়াকে আমরা রয়্যালটি বলবো। তাহলে আমরা রয়্যালটিতে দেখলাম যে এখানে মালিকানা সত্ত্ব হস্তান্তর না করে যখন ব্যবহার করতে দেয় ওই পণ্য কিংবা খনি কিংবা বই, এগুলোর মালিকানা সত্ত্ব হস্তান্তর না করে শুধু ব্যবহার সত্ত্ব বা উৎপাদন সত্ত্ব প্রদানের বিনিময়ে প্রাপ্ত বা প্রদত্ত ভাড়াকে আমরা রয়্যালটি বলবো। তো এই রয়্যালটি মধ্যে কি আছে এখানে? টাইপস অফ রয়্যালটি ইন অ্যাকাউন্টস। এখানে আছে তোমার কপিরাইটস আছে, তারপরে প্যাটেন্ট আছে, এরপরে মাইনিং রয়্যালটি আছে। তো কপিরাইট কি? কপিরাইট প্রোভাইডস দ্য রাইট টু দ্য অথর অর ওনার অফ অ্যাসেটস লাইক বুক, artwork, music composition, etc. to claim royalty from the publisher. Therefore, publishers pay copyright royalty to the author based on sales made by the publisher. Patent royalty is paid by the user to the patent royalty is paid by the user to the owner based on the number of items produced. টেকনিক্যাল সমস্যা হয়ে গিয়েছিল, আশা করি তোমাদের সমস্যা হবে না, তোমরা বুঝতে পারবে। মাইনিং রয়্যালটি, in case of mining royalty, the user or the lessee pays royalty to the owner or the lessor based on the output produced. পার্টি কারা কারা আছে রয়্যালটি অ্যাকাউন্টে আমরা একটু দেখি। যে একজন আছে লেজার আর একজন লিজি। The person who creates or owns the asset and provides the right of using such an asset to the third party is known as the lessor or the landlord. মানে অ্যাসেটের যে মালিক তাকে আমরা বলছি লেজার। Furthermore, lessor receives consideration from the third party for using the rights to use his asset. আমরা একটা এক্সাম্পল দিতে পারি যে এক্সাম্পলস অফ লেজার্স ইনক্লুড ওনার অফ দ্য মাইন অর দ্য কোয়ারি, অথর অফ এ বুক, আর্টিস্ট ইন কেস অফ এ মিউজিক কম্পোজিশন এটসেট্রা। তাহলে লেজার হলো যে অ্যাসেটটা ওন করে, সেই হলো লেজার।
বইয়ের ক্ষেত্রে অথর, তারপরে মাইন যে খনির মালিক হতে পারে, তারপরে তোমার মিউজিক কম্পোজিশনের আর্টিস্ট, শিল্পী। লিজি is the person who uses the asset of the creator or the owner in lieu of a consideration for using such an asset. লিজি হলো যে পারসন যে ওই অ্যাসেটটা ব্যবহার করে এবং of the creator or owner in lieu of a consideration for using such an asset. এক্সাম্পল হলো যে পাবলিশার বইয়ের ক্ষেত্রে, আর যদি সেটা মাইন হয় তাহলে তাকে আমরা মাইনার্স বলি। এরপরে আমরা একটু টার্মসগুলো দেখি যে শর্ট ওয়ার্কিং। শর্ট ওয়ার্কিং হলো ইট ইজ দ্য এক্সেস অফ মিনিমাম রেন্ট ওভার দ্য অ্যাকচুয়াল রয়্যালটি পেয়েবল। তোমরা এই চ্যাপ্টারের এই টার্মসগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। এর আগে আমরা মিনিমাম রেন্ট কি সেটা একটু দেখি। মিনিমাম রেন্ট হলো ইট ইজ দ্য অ্যামাউন্ট দ্যাট হ্যাজ টু বি পেইড বাই দ্য লিজি টু দ্য লেজার whether or not he has derived benefit from the asset. Hence it is also called dead rent or rock rent. এছাড়া আমরা আরও বলতে পারি ফিক্সড রেন্ট, সার্টেন রেন্ট, স্লিপিং রেন্ট অর অ্যানুয়াল রেন্ট, এটাকে আমরা বলতে পারি। মিনিমাম রেন্ট ক্যান বি ফিক্সড সাম ফর এভরি ইয়ার অর মে চেঞ্জ এভরি ইয়ার অ্যাজ পার দ্য টার্মস অফ দি এগ্রিমেন্ট। তাহলে এটা হলো ইট ইজ দ্য অ্যামাউন্ট দ্যাট হ্যাজ টু বি পেইড বাই দ্য লিজি টু দ্য লেজার whether or not he has derived benefit from the asset. তাহলে দেখো আমরা যদি একটু বাংলায় একটু বলি তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হয়। যে উৎপাদন বা বিক্রি কম হলেও ওই নির্দিষ্ট অঙ্ক অবশ্যই ভূস্বামীকে মানে ল্যান্ডলর্ডকে বা সম্পত্তির মালিককে দিতে হয়। এরূপ সর্বনিম্ন টাকার অঙ্ক বা নির্দিষ্ট অঙ্ককে ন্যূনতম ভাড়া বলে। এই ন্যূনতম ভাড়া বা মিনিমাম রেন্টের আসলে এই ধারণাটার উদ্ভব হয়েছে যে সাধারণত উৎপাদন বা বিক্রয়ের ক্ষেত্রে রয়্যালটি প্রদান সংক্রান্ত চুক্তি ভাড়াদাতা বা ল্যান্ডলর্ড এবং ভাড়া গ্রহীতা লিজির মধ্যে মানে হয়ে থাকে। দেখা যায় যে বাস্তব ক্ষেত্রে ওই খনি কিংবা জমি কিংবা বইয়ে এইগুলো থেকে যে বিক্রি হয় সেগুলো মানে প্রথম দিকে বছরগুলোতে যেরকম আশা করেছে সেরকম নাও হতে পারে। ফলে দেখা যায় যে তাদের রয়্যালটির পরিমাণ কম হয়। এর ফলে দেখা যায় যে মালিক, ল্যান্ডলর্ড কিংবা রাইটার কিংবা স্বত্বদাতা তারা হতাশ হয়ে পড়ে। যে প্রথম দিকে আসলে আমরা যদি বইয়ের উদাহরণই দিই, যে ধরো যে বইটা পাবলিশ হলো, যে সে যদি নতুন লেখক হয় তাহলে তার বইটা প্রথমে বেশি বিক্রি নাও হতে পারে। এর ফলে দেখা যায় যে ওই অথর তিনি হতাশ হয়ে পড়ে যে বই থেকে। তো এই যে এরকম হতাশ যাতে না হয় সেজন্য দেখা যায় যে চুক্তিপত্রের মধ্যে প্রত্যাশিত সর্বনিম্ন টাকার অঙ্ক দাবি করা হয়। ওই সর্বনিম্ন টাকার অঙ্ক ভাড়া গ্রহীতার নিকট থেকে যে ল্যান্ডলর্ড বা অথর
অবশ্যই পাওয়ার অধিকার রাখে। অর্থাৎ উৎপাদন বা বিক্রয় কম হলেও ওই নির্দিষ্ট অঙ্ক, সর্বনিম্ন টাকার অঙ্ক অবশ্যই সম্পত্তির মালিক কিংবা ভূস্বামীকে দিতে হয়। এরূপ সর্বনিম্ন টাকার অঙ্ক বা নির্দিষ্ট অঙ্ককে ন্যূনতম ভাড়া বা আমরা নির্জীব ভাড়া বলি। আশা করি তোমরা এই মিনিমাম রেন্ট বা ফিক্সড রেন্টটা বুঝতে পেরেছো যে it is the amount that has to be paid by the lessee to the lessor whether or not he has derived benefit from the asset। মানে ওইখান থেকে যদি যে লিজ নিয়েছে সে যদি সুবিধা নাও করে, তারপরেও সেখান থেকে সুবিধা না পেলেও ল্যান্ডলর্ড কিংবা অথরকে সুবিধা দিতে হয় এবং একটা মিনিমাম অ্যামাউন্ট যেটা তাকে দিতে হয়, এটাই হলো মিনিমাম রেন্ট বা নির্জীব ভাড়া বা ন্যূনতম ভাড়া। এটা আসলে প্রথম দিকে খনি হোক বা বই হোক বা যে কোনো সম্পত্তি হোক, সেখান থেকে সুবিধা প্রথম দিকে অত ভালো পাওয়া যায় না। যদি না পাওয়া যায়, সবসময় যে পাওয়া যায় না তা না, যদি না পাওয়া যায় তাহলে যাতে এই মালিক হতাশ না হয়ে পড়ে, সেজন্যই তাকে একটা প্রত্যাশিত সর্বনিম্ন টাকার অঙ্কে সে দাবি করে এবং তাকে সেটা সে পাওয়ার অধিকার রাখে। ভূস্বামী বা ইজারাদাতাকে উৎপাদন বা বিক্রয় ভিত্তিতে প্রকৃত ভাড়া বা প্রকৃত রয়্যালটি প্রদান করতে হয়। সুতরাং রয়্যালটি সংক্রান্ত চুক্তিপত্রে যদি এরূপ শর্ত থাকে যে তাহলে প্রকৃত রয়্যালটি এবং মিনিমাম রেন্ট এই দুইটির মধ্যে যেটি বড় হবে সেটি সত্যদাতা প্রাপ্য হবে। এরপরে আমরা আসি শর্ট ওয়ার্কিং। শর্ট ওয়ার্কিংস হলো ইট ইজ দ্য এক্সেস অফ মিনিমাম রেন্ট ওভার দ্য অ্যাকচুয়াল রয়্যালটি পেয়েবল। It is calculated only when it is allowed to be adjusted against the future royalties by the lessor। শর্ট ওয়ার্কিংস আমরা পেতে পারি মিনিমাম রেন্ট থেকে অ্যাকচুয়াল রয়্যালটি বাদ দিলে। তাহলে শর্ট ওয়ার্কিংস বলতে বুঝি ইট ইজ দ্য এক্সেস অফ মিনিমাম রেন্ট ওভার দ্য অ্যাকচুয়াল রয়্যালটি পেয়েবল। It is calculated only when it is allowed to be adjusted against the future royalties by the lessor। শর্ট ওয়ার্কিং by the lessor। তাহলে মিনিমাম রেন্ট থেকে অ্যাকচুয়াল রয়্যালটির পরিমাণ যত টাকা কম হবে তাই হলো ঘাটতি ভাড়া বা শর্ট ওয়ার্কিংস বা খাজনা। প্রাথমিক অবস্থায় যেটা আমরা আগেই বলছিলাম যে ইজারাকৃত সম্পত্তির খাজনার পরিমাণ বা ইনকাম নাও আশানুরূপ নাও হতে পারে, এই জন্য একটি ন্যূনতম ভাড়া নির্দিষ্ট করা হয়ে থাকে। এক্ষেত্রে উৎপাদন বা বিক্রয় ভিত্তিক খাজনার পরিমাণ যদি ন্যূনতম খাজনা থেকে কম হয় তাহলে ভাড়া গ্রহীতা বা মালিককে যে বাড়তি ভাড়া দিতে হয় তাকে ঘাটতি ভাড়া বলে। শর্ট ওয়ার্কিংস ন্যূনতম ভাড়ার একটা অংশ, এটি সম্পত্তি ব্যবহার অধিকার অর্জনের অংশ না, এটা মিনিমাম রেন্টের একটি অংশ, এটা সম্পত্তির ব্যবহার অধিকার অর্জনের অংশ না। সত্ত্ব ভাড়া বা রয়্যালটি চুক্তিতে ন্যূনতম ভাড়া ধারণাটি চালু থাকলে শুধু ঘাটতি ভাড়া বা শর্ট ওয়ার্কিংস এইটার উদ্ভব হতে পারে, আদারওয়াইজ এটার সৃষ্টি হয় না। এবার আসি আমরা রিকোপমেন্ট অফ শর্ট ওয়ার্কিংস। Recoupment of short workings. The right of recoupment means the right given to the lessee by the lessor to carry forward and set off the short workings from the surplus of royalties over the minimum rate. It can be two types, একটা হলো fixed right of recoupment আর একটা হলো floating right of recoupment।
তাহলে রিকুপমেন্ট অফ শর্ট ওয়ার্কিংস হলো যে দি রাইট অফ রিকুপমেন্ট মিনস দি রাইট গিভেন টু দ্য লিজি বাই দ্য লেজার টু ক্যারি ফরওয়ার্ড অ্যান্ড সেট অফ দ্য শর্ট ওয়ার্কিংস ফ্রম দ্য সারপ্লাস অফ রয়্যালটিস ওভার দ্য মিনিমাম রেন্ট। শর্ত অনুসারে ভাড়া গ্রহীতা ঘাটতি ভাড়ার পরিমাণ পরবর্তী নির্দিষ্ট কয়েকটি বছরের মধ্যে উদ্বৃত্ত ভাড়া বা খাজনা থেকে সমন্বয় করতে পারে। এভাবে চুক্তিপত্রে আরোপিত শর্ত অনুসারে পরবর্তী নির্দিষ্ট কয়েকটি বছরের রয়্যালটি থেকে ঘাটতি ভাড়া কেটে নেওয়ার পদ্ধতিকে ঘাটতি ভাড়া পুনরুদ্ধার বা ঘাটতি খাজনা বলে বা রিকুপমেন্ট অফ শর্ট ওয়ার্কিংস বলে। এখানে একটু খেয়াল রাখতে হয় যে অ্যাকচুয়াল রয়্যালটি থেকে শর্ট ওয়ার্কিংস বাদ দেওয়ার পর যে উদ্বৃত্ত রয়্যালটি থাকে তা যেন কোনোভাবেই মিনিমাম রেন্টের চেয়ে কম না হয়। তার মানে এখানে ঘাটতি ভাড়া সমন্বয়ের বা কেটে রাখার সর্বোচ্চ পরিমাণ হবে প্রকৃত ভাড়া বা অ্যাকচুয়াল রয়্যালটি ও ন্যূনতম ভাড়ার পার্থক্যের সমান। Fixed right of recoupment when the lessor allows the lessee to adjust the short workings only for a fixed period of time. It is known as fixed right of recoupment. Fixed right of recoupment when the lessor allows the lessee to adjust the short workings only for a fixed period of time. It is known as fixed right of recoupment. তার মানে রয়্যালটি চুক্তি অনুযায়ী যদি ইজারা গ্রহীতাকে সম্পত্তি ভাড়া নেওয়ার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শর্ট ওয়ার্কিংস পুনরুদ্ধার করতে হয় তাহলে তা হবে ফিক্সড রিকুপ পিরিয়ড। আমরা একটা উদাহরণ দিই যে শর্ট ওয়ার্কিংস ক্যান বি রিকুপড উইদিন 4 years from the date of lease. The short workings of subsequent year cannot be recoupment. তার মানে এখানে শর্ট ওয়ার্কিংস রিকুপ করার জন্য ভাড়ার তারিখ থেকে 4 বছর সময় ফিক্সড করে দেওয়া আছে। ফ্লোটিং রাইট অফ রিকুপমেন্ট when the lessor allows the lessee to adjust the short workings for any year in the next 2 or 3 years, it is known as the floating right of recoupment. তার মানে চুক্তি অনুযায়ী যদি ইজারা গ্রহীতা কোনো বছরের শর্ট ওয়ার্কিংস পরবর্তী বছর বা বছরগুলোতে রিকুপ করতে পারে তাহলে হবে ফ্লাকচুয়েটিং রিকুপ পিরিয়ড বা ফ্লোটিং রিকুপ পিরিয়ড। যেমন আমরা একটা উদাহরণ দিই যে শর্ট ওয়ার্কিংস ক্যান বি রিকুপড ইন দি নেক্সট 2 years ফলোইং টু দ্য ইয়ার সাবসিকুয়েন্ট টু দ্য ইয়ার অফ শর্ট ওয়ার্কিংস। এক্ষেত্রে শর্ট ওয়ার্কিংস সংগঠিত হওয়ার পরবর্তী বছরের মধ্যে তা রিকুপ হয়ে যাবে বা পুনরুদ্ধার হয়ে যাবে। তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করব। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা অঙ্কে যাব। তোমরা এই চ্যাপ্টারটা একটু রিডিং পড়বে, রিডিং পড়ে একটু দেখবে অনেক উদাহরণও দেওয়া আছে, সেগুলো তোমরা একটু দেখো। দেখলে আমরা যখন অঙ্ক করব তোমাদের তখন সুবিধা হবে। তো ভালো থাকো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।